এখন প্রায় 3:30 বাজে, বাইরে ভীষণ মেঘ। এরকম অবস্থায় দাঁড়িয়ে বেশ অনেকদিন পর আবার ক্যাপিটাল গেন্সের চ্যাপ্টারটাকে নিয়ে ফিরে এলাম তোদের কাছে। 28-29 অব্দি বোধহয় করেছিলাম, 30 থেকে শুরু করছি। 30-এ প্রথমত একটা কথা বলি, ক্যাপিটাল গেইনস হচ্ছে কি, যে আমাদের যতগুলো সোর্স আছে সেই সোর্সের একটা সোর্স, মানে যেখান থেকে পয়সা রোজগার হয়, মানে ইনকাম হয়, সেই ইনকামের একটা সোর্স হচ্ছে ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে কোনো সম্পত্তি বিক্রি করে লাভ বা লোকসান যেটা হয় তাকেই বলা হয় হচ্ছে, সেটাই মূলধনী লাভের আওতাভুক্ত হয়, মূলধনী সম্পত্তি। এবার মূলধনী সম্পত্তি হতে গেলে বেশ কিছু শর্ত প্রতিপালিত হয়, সেগুলো আগে আমরা আলোচনা করেছিলাম। সম্পত্তি মূলধনী সম্পত্তি হতে হবে, সম্পত্তিটি পূর্ববর্তী বছরে হস্তান্তরিত হতে হবে, মানে একজন থেকে আরেকজনের কাছে যাবে, এগুলো আলোচিত হয়েছিল। আর মূলধনী সম্পত্তিকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি আর হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তিগুলো সাধারণত কি হয়? স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তিগুলো সাধারণত 36 মাস কিংবা তার কম সময় আমাদের হাতে থাকে। অবশ্যই এর ব্যতিক্রম রয়েছে, অনেক ব্যতিক্রম রয়েছে, আর জেনারেল সেন্সে বলা হয়েছে 36 মাস বা তার বেশি থাকলে সেটা দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য হয়। কিন্তু শেয়ার, লিস্টেড শেয়ার আর কি, ভারতীয় শেয়ার বাজারে ডিবেঞ্চার, বন্ড, ইউটিআই, এই সমস্ত ক্ষেত্রে বা বিভিন্ন জায়গার ক্ষেত্রে কোথাও 24 মাস, কোথাও 12 মাস বা তার বেশি হলেই সেটা দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তিতে পরিণত হয়। এই হচ্ছিল মোটামুটি চ্যাপ্টারের, মানে আগে যে ভিডিওটা করেছিলাম তার আলোচনা, বা তোরা পড়েও ছিলিস। এবার আসি স্পেসিফিক্যালি প্রশ্নে। কি বলছে? নিচের কোনটি পার্সোনাল এফেক্ট বলে বিবেচিত হয় না? লক্ষ্য করে দেখ, পেজ নাম্বার 98-তে আমি দাগিয়ে রেখেছি 4 নাম্বার পয়েন্ট, এক্সাম্পল 1-এ ব্যক্তিগত ব্যবহারের গাড়ি। দেখ যে 2 নাম্বার, নিজ বসবাসের গৃহ সম্পত্তি। নিজ বসবাসের গৃহ সম্পত্তি, বাসগৃহ বলছে কিরকম? স্থাবর সম্পত্তি, মানে ইমুভেবল, মানে যেটা মুভ করানো যায় না, একটা দিক থেকে আর এক দিকে নেওয়া যায় না। তাহলে ব্যক্তিগত কাজে ব্যবহার হলেও এটা মূলধনী সম্পত্তি বলেই গণ্য হয়। তাহলে প্রশ্ন কি রেখেছিল? প্রশ্ন রেখেছিল যে নিচের কোনটি পার্সোনাল এফেক্ট বলে গণ্য হয় না? মানে এটা পার্সোনাল এফেক্ট না, এটা মূলধনী সম্পত্তি। মানে আমরা তো ব্যবসায়িক দিক থেকে দেখছি, সেই জন্য এটা মূলধনী সম্পত্তি। একে এই 30 নম্বরের এ অ্যান্সার হবে, আর 2 নাম্বার পয়েন্টটাকে দাগিয়ে রাখ। এরপরে আসছি 31-এ। আয়কর আইন অনুযায়ী দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হতে গেলে যে সময়কালের জন্য হস্তান্তরের পূর্বে তালিকাভুক্ত শেয়ার ধরে রাখতে হয় সেটা হচ্ছে কি, যে 12 মাস বা তার অধিক সময়। কোনটা হবে? 31-এ বি। তারপর নিচের সম্পত্তিগুলির কোনটি ক্রয়ের তারিখ থেকে 41 মাস পরে বিক্রয় করলে, প্রথমত 36 মাস হয়ে গেলেই সেটা হয় হচ্ছে মূলধনী সম্পত্তি। তার মানে এখানে সবকটাই হবে হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি, মানে 32-এ ডি অ্যান্সার হবে। রামকিঙ্কর কি বলছে? রামকিঙ্কর গয়না কেনাবেচার ব্যবসা করেন। তিনি 4/4/2023 তারিখে 1 লাখ টাকার কিছু গয়না কিনে 31/12/2024 তারিখে 1.5 লাখ টাকার গয়না বিক্রয় করলেন। তো ব্যাপারটা হচ্ছে কি, গয়না কিনলো, গয়না কিনে বিক্রি করলো, তার মানে রামকিঙ্করের এটা ব্যবসা। বুঝতে পারলি? এটা কোনো সম্পত্তি নয়। তাহলে এটা ওর ব্যবসা, মানে ইনকাম ফ্রম বিজনেস। দেখ, এখানে কোনো পয়েন্টই নেই, মানে গয়না কিনে গয়না বেচে, তার মানে ব্যবসা করছে। আমরা কি গয়না কিনে গয়না বেচি এরমভাবে? হয়তো কালে ভদ্রে বেচলাম প্রয়োজনে। তার মানে এটার অ্যান্সার হবে এদের কোনোটিই নয়। খুব ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করিস। তারপর আয়কর আইন অনুযায়ী নিচের কোনটি মূলধনী সম্পত্তি? তো আয়কর আইন অনুযায়ী নিচের কোনটি মূলধনী সম্পত্তি? বাড়ি, শেয়ার, গয়না, এগুলো সবই মূলধনী সম্পত্তি। তার মানে অ্যান্সার হবে 34-এ
ডি। 35, অপূর্ব রায় একটি কোম্পানির তালিকাভুক্ত কিছু শেয়ার 1/1/24 থেকে কিনে 2/1/2025 তারিখে বিক্রয় করলেন। তাহলে এটা স্বল্পমেয়াদী হতে গেলে কি করতে হবে? 12 মাস তার বেশি হতে হবে। তাহলে দেখ 1/1/2024 থেকে 31/12/2024 ঠিক 12 মাসের কাছাকাছি যাচ্ছে, বা 12 মাস হচ্ছে, তার বেশি হচ্ছে না। তাহলে 35-এর বি অ্যান্সার হবে। নিচের কোন আয়টি মূলধনী আয় খাতে, কি বললাম, নিচের কোন আয়টি মূলধনী আয় খাতে করযোগ্য হবে না? তো ব্যাপারটা হয়েছে কি, যে মূলধনী আয় খাতে, মূলধনী আয় মানে কি? কোনো সম্পত্তি বিক্রি করে আয়। তা ব্যবসার মজুত পণ্য বিক্রি করলাম, তাহলে ব্যবসার মজুত পণ্য তো ব্যবসার, ওটা তো রানিং ব্যবসা, তাহলে ওটা সম্পত্তি নয়, ওটা গুডস। তারপর গ্রামীণ কৃষিজমি বিক্রি করে আয়, তাহলে গ্রামীণ কৃষিজমি বিক্রি করে আয় হচ্ছে কি, যে গ্রামীণ কৃষি এগ্রিকালচারাল ইনকাম, এখানে হবে না। ব্যক্তিগত গাড়ি বিক্রি করে আয়, দেখ ব্যক্তিগত গাড়ি ব্যবহারের জন্য এটাও মূলধনী সম্পত্তি নয়। পেজ নাম্বার 98, 4 নাম্বার পয়েন্ট, দেখ ডান দিকে লেখা আছে। তার মানে এদের সবকটি মানে কোনোটাই করযোগ্য হবে না। তারপর কোনো সম্পত্তি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হতে গেলে হস্তান্তরের পূর্বে যে সময়কালের জন্য তা ধরে রাখতে হয়। মানে কি বলছে, কোনো সম্পত্তি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হতে গেলে হস্তান্তরের পূর্বে যে সময়কালের জন্য ধরে রাখতে হয়। তাহলে কত সময়কালের জন্য ধরে রাখতে হয়? 36 মাস, খুব সাধারণ বিচারে 36 মাস বা তার বেশি। তাহলে এটাও কি হবে? ডি অ্যান্সার হবে। এবারে চলে আসি 38-এ কি আছে? কোনো গৃহ সম্পত্তি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হতে গেলে হস্তান্তরের অব্যবহিত পূর্বে যে সময়ের জন্য সম্পত্তিটি ধরে রাখতে হয়। তাহলে কতদিনের জন্য ধরে রাখতে হয়? যে কোনো সম্পত্তি, সরি ভুল বললাম, কোনো কত নাম্বার যেন যা গেলাম, এটা আগেরটা গেল 37-এর ডি। এবার 38 হচ্ছে কোনো গৃহ সম্পত্তি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হতে গেলে কত সময়ের জন্য তোকে ধরে রাখতে হবে। তাহলে গৃহ সম্পত্তির ক্ষেত্রে 36 মাস অ্যাপ্লিকেবল হবে। তাহলে 37-এর ডি হবে আর 38-এর এ হবে। একই কোশ্চেন ঘুরিয়ে রয়েছে। অলরেডি 7 মিনিট হয়ে গেল। আমি 50টা মোটামুটি তোদের রেডি করে রেখেছিলাম, ভেবেছিলাম এই ভিডিওতেই কমপ্লিট করব। আমি কোনো ভিডিওই খুব বেশি করতে চাই না, তার কারণ তোরা বোর ফিল করবি। এটা ভালো করে দেখ, ফিডব্যাক দে, বুঝতে পারলি কি না। আমাদের এখানে মোট 86টা রয়েছে। আমি তোদের সাথে মিট করবার আগেই মোটামুটিভাবে 86টা যাতে তোরা করতে পারিস সেই রেডি করে দেবো, ঠিক আছে? তাহলে এটা হলে আমাদের ইনকাম ট্যাক্স একদম পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা অন্যান্য বই থেকে আরও কিছু এমসিকিউ করে দেখব, ঠিক আছে? আপাতত এটুকুই।